বুলেটে নয়, ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। গণঅভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা কি পারবে একটি নিরাপদ ভোটাধিকার উপহার দিতে? দর্শক, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। দীর্ঘ ১.৫ দশক পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সামনে, কিন্তু রাজনীতির মেরুকরণ, আইন শৃঙ্খলার অবনতি কিংবা নাশকতার আশঙ্কা কি এই স্বপ্নকে বাধাগ্রস্ত করবে? শহর থেকে প্রান্তিক জনপদ সর্বত্র এখন আলোচনার তুঙ্গে নির্বাচনের নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি। আজকের ভোটের নিয়ে আলোচনা করতে চাই, সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। মাঠে গড়ালো ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। আজ থেকে সারা দেশে নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মিশনটির ৫৬ সদস্য। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হয় পর্যবেক্ষক দল। এর আগে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মিশনের উপপ্রধান এন্তালাসে। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম, প্রার্থীদের আচরণ ও ভোটারদের মনোভাব পর্যবেক্ষণ করবে এই দল। জানান, নিরাপত্তা পর্যবেক্ষক দল হিসাবে তারা দেখবে স্থানীয় আইন কতটা মানা হচ্ছে এবং নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে কতটা সুষ্ঠু হচ্ছে। ধাপে ধাপে যে ২০০ পর্যবেক্ষক আসন্ন এই নির্বাচনে অংশ নেবেন, তাদের মধ্যে ৯০ জন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রয়েছেন। It is a historic event because we all remembered what happened in 2024 and we saw what change it brought to the country and what change it brought to the way the elections are conducted. But to say more would be premature. Let us observe how this electoral process unfolds and let us wait until 2 days after the elections when the holistic assessment will be done. এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১২,৭৫,০০,০০০ এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি এবং এই ৪২,০০০ যে ভোট কেন্দ্র, তার মধ্যে ঝুঁকিপূর্ণ কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিতে চাই এবং কম ঝুঁকিপূর্ণ কীরকম কোনগুলো একটু আমরা দেখতে পাচ্ছি। এখানে ভোট কেন্দ্রের যে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এখানে ৪২,০০০ ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ সেগুলোকে লাল কালার কোড করা হয়েছে এবং সেই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৮,৭৮০টি এবং সেটি মূলত রাজনৈতিক সংঘাত, দুর্গম বা সীমান্ত অঞ্চলে অবস্থিত এসব ভোট কেন্দ্র। এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে হলুদ কালার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ১৬,৫৪৮টি ভোট কেন্দ্র এরকম ঝুঁকিপূর্ণ। এবং এই ভোট কেন্দ্রগুলো তো মূলত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা এবং সেই বিবেচনায় এটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সাধারণ ভোট কেন্দ্র রয়েছে প্রায় ১৭,৪৩৩টি। এটি মূলত তুলনামূলক শান্ত। দর্শক, আমরা দেখতে চাই পরে আরও এই সব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মূলত ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে সশস্ত্র বাহিনী ১ লাখ, যারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা রাখবে। পুলিশ থাকবে ১.৫ লাখ, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা রাখবে। এছাড়া আনসার ও ভিডিপি থাকবে ৫,৭৫,০০০। প্রতিটি ভোট কেন্দ্রে তারা অবস্থান করবেন। বিজিবি থাকবেন ৩৭,০০০। তারা মূলত ৪৮৯টি উপজেলা স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা রাখবে। এছাড়া র্যাব, কোস্টগার্ড ও এপিবিএনের সদস্যরা প্রয়োজন অনুযায়ী তারা টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করবে। দর্শক, এই যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে প্রায় ঢাকা বিভাগে ২,৬০০, এছাড়া চট্টগ্রাম বিভাগে ১,৮০০, সবচেয়ে কম কিন্তু সিলেট বিভাগে। এবং এইভাবেই কিন্তু যারা এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনী যেভাবে থাকবেন তাদের একটি বিন্যাস করা হয়েছে। সেখানে সাধারণ কেন্দ্র যেটা মফস্বল, সেখানে মূলত পুলিশ থাকবেন ২ জন, তারা অস্ত্রসহ, আনসার অস্ত্রসহ ৩ জন, এছাড়া আনসার ও ভিডিপি লাঠিসহ ১০ জন এবং মোট সদস্য সেখানে ১৫ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো মফস্বলে, সেগুলো কিন্তু পুলিশ ১ জন করে বাড়ানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে থাকবেন পুলিশ, আনসার ৩, আনসার ও ভিডিপি লাঠিসহ ১০, মোট ১৬ জন। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো মেট্রোপলিটন এরিয়ার মধ্যে রয়েছে, সেগুলোতে পুলিশের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ থাকবে অস্ত্রসহ ৪ জন, আনসার ৩, আনসার ভিডিপি লাঠিসহ ১০ এবং মোট সদস্য থাকবে ১৭ জন। এছাড়া দুর্গম এবং পাহাড়ি এলাকায় কিন্তু পুলিশের সংখ্যা এখানে ৩ জন অস্ত্রসহ, এছাড়া আনসার ৪ জন, এখানে কিন্তু আনসারের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপির সংখ্যা সেখানে ১০ জন থাকবে লাঠিসহ এবং মোট সদস্য কিন্তু ১৭ জন। দর্শক, আমরা এগুলো দেখছিলাম এবং এখানে কিন্তু মোট ভোটার এবং এই যে কেন্দ্রের ঝুঁকি বিবেচনায় কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং একই সঙ্গে বডি অন ক্যামেরার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। আসলে
কোন বিবেচনায় রাখা হয়েছে এবং আসলে এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর কীরকম ব্যবস্থা নেবে সরকার বা কী ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজ ভোটের ট্রেনে আলোচনায় আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আমাদের আজকের আলোচনা নির্বাচনের নিরাপত্তা এবং ঝুঁকি নিয়ে। মূলত এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, তার আগেই মূলত দেখা যাচ্ছে তফসিল ঘোষণার পর থেকেই প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং অনেকে নিহত হচ্ছেন। এই যে মব ভায়োলেন্সের মতন ঘটনা ঘটছে, এই যে সব কিছু মিলিয়ে আসলে যে নির্বাচন যে উৎসবমুখর যে পরিবেশ, আসলে সেই পরিবেশটা আসলে কতটা লক্ষ্য করা যাচ্ছে, নাকি মানুষ এখনও আতঙ্কের মধ্যে আছে? নির্বাচন কতটা উৎসবমুখর হবে বলে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। মানুষ আতঙ্কের মধ্যে আছে সেটা আমি দেখছি না, কিন্তু মানুষের সেই উৎসবটা সেভাবে নাই সেটা বলতে পারি অ্যাটলিস্ট। তো আতঙ্কটা ইন দ্য সেন্স হতে পারে এরকম যে যদি আপনি আতঙ্ক শব্দটা বলেছেন, কিন্তু সেটা আসলে হয়তো সেভাবে ততটা নিরাপত্তা বোধ করাটা, সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এখনও নির্বাচন কমিশন এবং সরকারের কার্যাবলীতে মানুষের মধ্যে এতটা অনুভব হচ্ছে কি না যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে গিয়ে নির্বাচনে ভোট দিতে পারবে। এই যে আপনি নিরাপত্তার কথাটা বলছেন, আপনি আসলে তো নিরাপত্তার বিষয়টাকেই আলোচনা করতে চান। তো এটা আসলে একটা ব্রডার জায়গা, খুবই বিস্তৃত জায়গা, এবং ইলেকশন রিলেটেড যখন হয় সেই আলোচনা আরও বড় হয়ে যায়। তো আমরা মূলত যখন ইলেকশন রিলেটেড আলোচনাটা করি, নির্বাচন রিলেটেড নিরাপত্তাকে, তখন কিন্তু নিরাপত্তার বিষয়টাকে নির্বাচনী যে সাইকেল, যে নির্বাচন পূর্ববর্তী সময়টা, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়টা, এখানে কয়েকটা কিন্তু বিশেষ কার্যাবলী সম্পাদিত হয় এই প্রত্যেকটা ফেজেই। শুধু ভোট দানে নয়, প্রত্যেকটা ফেজে বিশেষ কার্যাবলী সম্পাদিত হয়। তো নিরাপত্তার ব্যাপারটা কিন্তু এই 4-3টা ফেজকে কেন্দ্র করিয়ে, এবং এইটার কিন্তু কয়েকটা ডাইমেনশনও আছে। যেমন আপনি ধরেন, প্রথমত আপনাকে এটাকে লিগ্যাল সিকিউরিটি দিতে হবে, আইন ঠিকমতো আছে কিনা। এবং এটার ক্ষেত্রে কিন্তু ইভেন এখন যে আলোচনা চলছে, এই যে আপনার ক্যান্ডিডেটদের যে ট্রাইব্যুনালও কিন্তু অন্তর্ভুক্ত এই আইনি নিরাপত্তার দিক থেকে। এখন যদি আইনি নিরাপত্তার জায়গায় যদি কারোর কোনো কারণে প্রার্থিতা বৈধ হয়, আবার একই কারণে কারোরটা অবৈধ হয়ে যায়, এরকম যদি নানান সমস্যা থাকে, তখন ব্যাপারটা হলো কি, এই নির্বাচনের প্রক্রিয়াটা আসলে সেভাবে ক্রেডিবল হচ্ছে না। তো এইটাই হলো কিন্তু নিরাপত্তা শুধুমাত্র নির্বাচনের দিন ভায়োলেন্স থেকে, সহিংসতা থেকে মুক্ত থাকা তা না, বা নির্বাচনের আগে মুক্ত থাকা না। এটাকে আমরা বলি ফিজিক্যাল নিরাপত্তা নির্বাচনের সাথে, কিন্তু লিগ্যাল নিরাপত্তা আছে, আইনগত নিরাপত্তা আছে, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আছে, এবং পলিটিক্যাল নিরাপত্তা আছে। পলিটিক্যাল নিরাপত্তা কি, আপনি যে নির্বাচনে ভোট দিতে পারবেন, নির্বাচনের দিন যে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন, এই যে ক্যাম্পেইন করা, বা নির্বাচনের আগে যে আপনি ক্যাম্পেইন করতে পারছেন, কথা বলতে পারছেন, এইটা কিন্তু আপনার পলিটিক্যাল সিকিউরিটি। তো এই পুরো সিকিউরিটিটা যখন এই 4টা ডাইমেনশনে যদি সিকিউরিটি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, তখন আমরা বলবো যে নির্বাচন কমিশন অল সাইকেলে, টোটাল যে নির্বাচনী সাইকেল, এই সাইকেলটাতে ঠিক আছে। এবং তখনই কিন্তু সর্বশেষ পর্বটা আপনাকে একটু ইঙ্গিত দিয়ে, সেটা হলো সর্বশেষ পর্বটা হলো যে এই নির্বাচনটা ঠিকমতো ভোটটা কাউন্ট হয়েছে কিনা, এবং কাউন্ট হওয়ার পরে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, এবং এই যে রেজাল্টটা তারা ঘোষণা করলো এটা বিশ্বাসযোগ্য হয়েছে কিনা। পাবলিক ট্রাস্ট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি স্যার, আমরা আপনার সঙ্গে আলোচনা করব, কিন্তু আজকে কিছুক্ষণ আগেই মূলত এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তিনি কথা বলেছেন, তার একটু বক্তব্য শুনে আসি। গতকালকে আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের, এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে 3টা নির্বাচন দেখেছি, সেই নির্বাচনগুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা শঙ্কা প্রকাশ করেছিলাম। অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন। নির্বাচন কমিশনে একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন, এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার
কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। দেখছিলাম আসিফ মাহমুদ সজীব ভাইয়া কথা বলেছেন, তিনি মূলত এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আমরা আলাপ করছি, আমাদের সঙ্গে কাজী মাহবুব স্যার আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্যার, আমরা যে অভিযোগটি করলেন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তারা পক্ষপাতমূলক আচরণ করছে প্রার্থিতা ফিরে পাওয়া বা আপিলের বিষয়ে, আসলে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন পূর্ববর্তী সময়ে যে আপনি ডাইমেনশনের কথা বলছিলেন, কতটা নিরপেক্ষ এবং সুষ্ঠু আচরণ করছে নির্বাচন কমিশন? এই সময়টাতে মানে আপনাকে ধন্যবাদ। তারপরেও বলছি যে এই সময়টাতে, পুরো সময়টাতে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইলেকশন ট্রাইব্যুনাল, যেটা ইলেকট্রাল ট্রাইব্যুনাল, যেটা এই যে যেখানে আপনার প্রার্থিতা বৈধতা অবৈধ ব্যাপারটা নির্ধারিত হচ্ছে। আপনি দেখেন এই লম্বা সময় ধরে কিন্তু আমরা দেখেছি যে এইগুলো তারা যাচাই বাছাই করেছেন, এবং যাচাই বাছাই করে কিন্তু মানে আমাদের যতগুলো ইলেকশন হয়েছে এইবার বোধহয়, মানে আমি একজ্যাক্ট জানি না, বা আমার অনুমান মনে হয় যে অনেক বেশি প্রার্থীকে বাতিল হিসেবে ঘোষণা করা হয়। এখন কিন্তু অনেক বেশি প্রার্থী কিন্তু বাতিল থেকে আবার ফিরে আসতেছে। বাতিল ঘোষণাটা না, বাতিল থেকে ফিরে আসাটার পরিমাণটা অনেক বেশি। তো ব্যাপারটা হলো যে আপনার ট্রাইব্যুনাল তৈরি হওয়ার আগেই তো আপনার যাচাই বাছাইয়ের যে পরীক্ষা নিরীক্ষার যে স্ট্যান্ডার্ড, এটা তো 70-80% নির্বাচনের ক্ষেত্রে আমি আশা করি আর কি 80% সঠিক প্রক্রিয়া চলা উচিত। তো এখন সেটা যদি আপনার সঠিক প্রক্রিয়া না চলে, ইনকিলাবের ক্ষেত্রে বলেন, আপনার বলেন আসামির ক্ষেত্রে বলেন, অথবা আপনি আর দ্বৈত নাগরিকত্ব যত ইস্যু নিয়ে আসেন কেন, নির্বাচনী যে ল, আমি আপনাকে একটু আগে বললাম যে লিগ্যাল সিকিউরিটিও একটা ইম্পর্টেন্ট সিকিউরিটি, আইনগত যে নিরাপত্তা। তো সুতরাং আইনগত নিরাপত্তা নিয়ে কিন্তু মোটামুটি সবগুলো দলেই কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে অভিযোগ করেছে। এখন আমাদের প্রতিষ্ঠানগুলো প্রায় বলে যে সবাই অভিযোগ করলে আমরা নিরপেক্ষ। আসলে তা না, সবাই অভিযোগ করলে আপনি নিরপেক্ষ যেমন হতে পারেন, আবার আপনি অদক্ষ হতে পারেন, কারণ আপনি সকলের ক্ষেত্রেই সঠিকভাবে ফর্মুলা মানে লিগ্যাল বিষয়গুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। আমার কাছে কেন জানি মনে হয় ওনারা খুব রুষ্ট হলো, আমি বলবো যে বর্তমান নির্বাচন কমিশনকে কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখছি যে ওনারা আমাদেরকে সেই প্রত্যাশিত ফলাফল একটা ইস্যুতেও কিন্তু দিতে পারলেন না। তো এই জন্যই ওই যে আপনি বললেন না, ভোটার কোথায় নিরাপত্তা বোধ করে, ভোটার নিরাপত্তা বোধ করে নির্বাচন কমিশনের কাছে। যদি দেখে নির্বাচন কমিশনের কার্যাবলী এমনভাবে চলমান যে এখানে কেউই ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে না, তখন কিন্তু সকলের মধ্যেই মনে হয় যে আমি নির্বাচনের দিনও জাস্টিসটা পাবো। জি, এইরকম যখন অবস্থা, সেই রেফারির কাছে যদি সবার এরকম অভিযোগ থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন কতটা হবে সেটি কিন্তু একটু প্রশ্ন থেকে যায়। এছাড়াও নির্বাচনের দিনের কিন্তু বড় একটা ঝুঁকি রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলাপ করব আপনার সঙ্গে একটা বিরতির পর। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। নির্বাচনের নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং এবার জানতে চাই যে নির্বাচন কমিশন আসলে কতটা সক্ষম বা সক্ষমতা এখন পর্যন্ত দেখিয়েছে। আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা বলে আসছিলেন, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু সেভাবে কেনা হচ্ছে না। নিজস্ব ব্যবস্থাপনা উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, পাশাপাশি বডি অন ক্যামেরা যে 40,000 নেওয়ার কথা হচ্ছিল, সেই জায়গায় কিন্তু সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে। আসলে সব কিছু মিলিয়ে কেন এরকম এই গড়িমসি করছে নির্বাচন কমিশন? আমার কাছে মনে হয় কি, নির্বাচন কমিশন গড়িমসি করছে না, তার সক্ষমতার সমস্যা আছে, যেটার কারণে আমরা কিন্তু সবসময় বলেছিলাম যে আপনি নির্বাচন কমিশন বারবার প্রেস ব্রিফিং করেন, প্রেস মিট করলে এই যে এখন যে সকল বিষয়গুলো আপনার সামনে আসছে, কেন আসছে? কারণ এখন এগুলোকে দৃশ্যমান করতে হচ্ছে। এই যে আপনার ক্যামেরা নাই, আপনার ক্যামেরা লাগাতে হচ্ছে, ক্যামেরা লাগানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় নাই, এই যে এই কথাগুলো কেন আসছে না, আপনি জানতে পারছেন যে আসলে এটা হচ্ছে না, তার আপনাদের মাধ্যমে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। এইটাই প্রকাশিত হতো আরও 2 মাস আগে, 3 মাস আগে, যখন আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতিটা দেখতে পারতাম। তখন নির্বাচন কমিশন কি করেছে, এই প্রস্তুতিটা আপনাদের সাথে, মিডিয়ার সাথে শেয়ার করে নাই, যে কারণে আমরা দেখতে পাইনি। এখন সে বাধ্য হয়েই তারটা প্রকাশ করতে হয়েছে। তো এখানে ব্যাপার হলো তার সক্ষমতাটা যে অভাব ছিল, সেটা যদি আমরা আগে জানতাম তাহলে কিন্তু তাকে সেই অনুযায়ী পরামর্শ দিতে পারতাম, সেও কিন্তু লজিস্টিক সাপোর্ট বাড়াতে পারতো। এখন তো আর হাতে সময় নাই, তো এখন তাকে এই কাজগুলো করতে হবে। সে গড়িমসি করছে আমি মনে করি না, আমি মনে করি সে আসলে পারে না, তার পারার সামর্থ্য নাই। এই সামর্থ্য অর্জন করাটাই দরকার ছিল তার আর 3 মাস আগে। আরেকটা বিষয় আপনাকে ছোট করে বলি, সামর্থ্য নাই নাকি সদিচ্ছার অভাব? আমি মনে করি সামর্থ্য নাই এবং সে দক্ষতাটাও নাই, দুইটা জিনিসে।
সামর্থ্য মানে আর্থিক সামর্থ্য শুধু বলি বুঝাই নাই, আমি বলছি এই কাজগুলো করার জন্য যেই পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্ট আমার কাছে মনে হয়, আমি সবসময় দেখে আসছি। ইভেন আপনি রিসেন্টলি যে ট্রাইব্যুনালগুলোতেও দেখতে পাচ্ছি যে সেভাবে সবার তো মানে সবার অ্যাটেনশন, সবার অভিযোগ তো সমানভাবে অ্যাকসেপ্টেড কি হচ্ছে, তাহলে তো আর এত বিতর্ক আসতো না। তো এই যে কেন এটা হবে, নির্বাচন কমিশনের ব্যাপারে এটা হবে কেন, যে আপনি 70-80% যেগুলো হয়তো খুব সরু সেগুলোতে হয়তো কনফিউশন থাকার কারণে আপনি এদিক সেদিক রায় দিতে পারেন, কিন্তু যেগুলো মোটা দাগের, যেগুলো আমাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, সেগুলোতে তো আপনি যে কোনো রায় দিতে পারবেন না, আর যেটা আমরা সাধারণভাবে বুঝি। তো এই জন্য আমি মনে করি আর কি যে নির্বাচন কমিশন মানে টোটাল যে নির্বাচনী নিরাপত্তা, এই টোটাল নির্বাচনী নিরাপত্তার ধারণাটা নির্বাচন কমিশনের কাছে ক্লিয়ার না, এবং আমাদের নাগরিকদের কাছেও ক্লিয়ার না। তো এটার দায় ছিল নির্বাচন কমিশনের ক্লিয়ার করাটা, কিন্তু নির্বাচন কমিশন সেটা ক্লিয়ার করতে পারে নাই। এবং না করতে পারাটা মানে কি, কারণ হলো কেন পারে নাই, কারণ সে সকল প্রস্তুতি নিজে নিজে নিয়েছে। এখানে যে আমি আপনাকে এখনো বলি, যেমন নিরাপত্তার ধারণাটা শুধু নির্বাচনের কমিশনের সাথে সংশ্লিষ্ট না, সরকার আছে, আমাদের নিরাপত্তা এজেন্সিগুলো আছে, আপনারা আছেন, সিভিল সোসাইটি আছে, মাস মিডিয়া আছে, এবং সাথে কিন্তু নাগরিক নিজেও এই নিরাপত্তাটা নিশ্চিত করে। সব শেষ যদি একটু ছোট করে জানতে চাই, সবকিছু সার্বিকভাবে এই সুষ্ঠু নির্বাচনের জন্য এখন কি করণীয় আছে ইসির? এখন তার করণীয় আছে, প্রধান করণীয়টা হলো আইন সম্পূর্ণভাবে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা, এটা প্রধান করণীয়, তাহলে বিশ্বাসযোগ্যতাটা বাড়বে। 2 নাম্বারটা হলো এখনও যে 2-3টা কাজ বাকি রয়ে গেছে, যেমন ক্যাম্পেইন যেন মানে কম ভায়োলেন্স, সম্পূর্ণ ভায়োলেন্স মুক্ত থাকবে না, মানে ভায়োলেন্স যেন আগের তুলনায় কম হয় সেই ব্যবস্থাটা গ্রহণ করা, এবং এই ক্যাম্পেইনের সময় নিরাপত্তা। তৃতীয়ত হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ডে, যেটা নিরাপত্তা সবচেয়ে বেশি দিতে হবে, যে ভোটের দিন, এটার ব্যাপারে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। সে যদি আগের মতো অল্প অল্প পাস করে আর অল্প অল্প ফেল করে, মানে আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন অল্প অল্প পাস করে অল্প অল্প ফেল করে, নির্বাচনের দিন কিন্তু তার অল্প অল্প পাস অল্প অল্প ফেল আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু বলে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এই ব্যাপারগুলো আলাপ করলাম, আপনি যুক্ত হলেন, আপনাকে ধন্যবাদ। সবাইকে দর্শক বিরতি নিতে যাচ্ছি, এখন ফিরছি আর একটু পরেই। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলাপ করতে চলে যায় প্রান্তিক অঞ্চলে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনার মাধ্যমে জানতে চাই সেখানকার স্থানীয় নেতারা কি বলছেন নিরাপত্তা এবং ঝুঁকি নিয়ে, নির্বাচনকে সামনে রেখে কতটা নিরাপদ বোধ করছেন প্রার্থীরা, ভোটাররা? ধন্যবাদ। আজকে আমরা ভোটের ট্রেনে যুক্ত হয়েছি, আমাদের সাথে 2 জন অতিথি যুক্ত হয়েছেন, একজন বিএনপি নেতা এবং আরেকজন সুজনের সম্পাদক। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে মাহবুবুল আলম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসন্ন যে নির্বাচন আর 3 দিন বাদেই আসলে প্রচারণা শুরু হবে, প্রতীক বরাদ্দ দেয়া হবে, তো আপনারা আসলে নির্বাচনের ব্যবস্থায় এখন পর্যন্ত নিরাপত্তা বা ঝুঁকি নিয়ে কি ভাবছেন? যদিও গতকালকে বিএনপি সমর্থক প্রার্থীর এক সমর্থক ধারা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই সব বিষয়গুলো মাথায় নিয়ে আসলে নিরাপত্তা বা নির্বাচনী ঝুঁকি নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে এখন পর্যন্ত একটি এত বড় গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মনোবল বা তাদের যেই অ্যাক্টিভনেস থাকার কথা, সেটি এখনও পুরোপুরি আসেনি। আমার মনে হয় 12 তারিখের নির্বাচনটি ফ্রি ফেয়ার করার জন্য অতি সত্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি মানে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তারা সেই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হবেন, যাতে কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারীরা এই অপকর্মগুলো করার মতো সাহস না দেখায়। সেই সঙ্গে একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ব্যবস্থাটি নেয়, সেই ক্ষেত্রে যারা এই ধরনের অপকর্ম করে তাদের ভিতরে একটি ভীতি আসবে, আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ভীতি আসবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা যে কোনো উপায়ে হোক এই নির্বাচনটিকে ফ্রি এবং ফেয়ার করতে হবে, সেই জন্য আমাদের দলেরও প্রত্যাশা যে কোনো উপায়েই হোক এই পরিবেশটিকে সুন্দর, ভালো এবং স্মুথ রাখতে হবে। তবেই মানুষ দীর্ঘদিন পরে ভোটের যেই আমাদের দীর্ঘ সংগ্রামের যে আকাঙ্ক্ষা একটি সুন্দর ভোটের, সেই ভোটের দ্বার প্রান্তে আমরা প্রত্যাশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সকল রাজনৈতিক দল মিলেই আমরা সেই পরিবেশটি করব। আর আপনি যেটি বললেন আমাদের পার্শ্ববর্তী একটি থানায়, আসলে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্পষ্ট করে কিছু বলেনি। আমরা এখন পর্যন্ত এইভাবে ভাষা শুনতে পাচ্ছি যে দুইটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। এটি অবশ্যই নিন্দনীয়। যার দ্বারাই ঘটুক আমরা এই ঘটনার নিন্দা জানাই, সেই সঙ্গে দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, এটি আমার দলের প্রত্যাশা। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমার ডান পাশে সুজন সম্পাদক আলী ইউসুফ আপনার কাছে। আসলে আমাদের ধোবাউড়ার যে ঘটনাটি ঘটেছে, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নির্বাচনী সহিংসতা বা এই যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে এ ধরনের ঘটনা বা নির্বাচনী সহিংসতা বাড়তে থাকবে। আসলে এটি তো আসলে প্রার্থী এবং ভোটারদের একটি নিরাপত্তার বিষয়। তো এটি নিশ্চিত করার জন্য আসলে কি করা উচিত আপনি মনে করেন? একটি পরিবর্তনের জন্য একটি জুলাই বিপ্লব হয়েছে, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। এরপর একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা যেটি দেখছি আইন শৃঙ্খলা রক্ষায় তারা কখনো কঠোর হচ্ছেন না। আপনি যে হালুয়াঘাটের যে বিষয়টি বললেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। তো এটি যেখানেই সহিংসতা হোক, যেখানেই মৃত্যুর ঘটনা হোক, সংঘর্ষ হোক, এটি তত বাড়তে থাকবে, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা যত থাকবে। তো আমরা জুলাই বিপ্লবের পর সাদা চোখে যেটি দেখছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কঠোরতা চেয়েছিলাম, আমরা সাধারণ মানুষ, কিন্তু তারা কোথায় যেন কি কারণে কঠোরতার বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে তাদের যে আচরণ, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, প্রশাসন বলেন, সরকারের বলেন, যে কোথায় যেন তাদের দুর্বলতা মনে হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে কোথাও বৃহৎ শক্তির কাছে তারা তাদের দুর্বলতা প্রকাশ করছে। তা আমরা সাধারণ জনগণ চাই বিশেষ করে আমরা সুজন করি, আমরা সুসংগঠিত জনগণের মাধ্যমে একটি সোচ্চার জনগোষ্ঠীর মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা চাই। নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে এবং কঠোর অবস্থানে না গেলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছি আমরা। এবং পাশাপাশি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই দলগুলোর প্রতিও আমাদের অনুরোধ থাকবে, তারা যদি সৌহার্দ্যমূলক আচরণ না করেন তাহলে কিন্তু জনগণ ভোটের বিমুখ হবেন। যদি ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে চায়, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাই আসলে এবার নির্বাচন করবে। জুলাই বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেন এক থাকে, ঐক্য থাকে। নির্বাচনের ফলাফল দেশের জনগণ দিবে। জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে এই 3 নির্বাচনে, বারবার আমি এই কথা বলি, 3 নির্বাচনে যারা বঞ্চিত হয়েছে, বিশেষ করে তরুণ ভোটাররা মূলত ভোটের ফলাফল নির্ধারণ করবে। ধন্যবাদ। আমি একটু বিএনপি নেতা মাহবুব আলম আপনার কাছে যেতে চাই যে বড় দল হিসাবে এই যে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তো আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কি মনে করছেন আপনারা? অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বড় দল হিসাবে। আমাদের সংগঠনের বিস্তৃতি সেই তৃণমূল থেকে। আমরা আমাদের নেতার তারেক রহমান সাহেব যে কথাটি বলেন, সবার আগে বাংলাদেশ, আমরা এই 5 তারিখের পর থেকে উনার বক্তব্যকে ধারণ করে, সেই সঙ্গে আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম 5 তারিখের পরেই যে আহ্বানটি রেখেছিলেন, আমরা এখন পর্যন্ত মনে প্রাণে ধারণ করি বলেই এখন পর্যন্ত বাংলাদেশের এই যে একটি স্থিতিশীল অবস্থা, ধন্যবাদ। আমরা শুনছিলাম দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তারা যেটি বলেছেন যে নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত ভূমিকা নিতে হবে, কঠোর অবস্থানে যেতে হবে, তাহলেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যেতে পারবেন। তো এই ছিল আমার কাছে আজকের ভোটের আড্ডা সর্বশেষ। ধন্যবাদ হারুনা রশিদ, আপনার মাধ্যমে জানলাম এবং অতিথিদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে এই নির্বাচন সুষ্ঠু করতে গেলে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর এবং নির্বাচন কমিশন বা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন। সবাই মিলেই যদি ঐক্যবদ্ধভাবেই এই সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিলেই আগামীর সুন্দর বাংলাদেশ, সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। এই ছিল আজকের ভোটের ট্রেন। দর্শক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ।